নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে নতুন একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি, যেটি রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ আঞ্চলিক পরিকল্পনা এবং উন্নয়ন। এই পেপারটির 2022 সালে কি কোশ্চেন ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং সেই কোশ্চেনগুলির পসিবল অ্যান্সার কি হতে পারে তার উপরে। প্রথম যে কোশ্চেনটি আছে সেটি হলো এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ মাল্টি লেভেল প্ল্যানিং উইথ সুইটেবল এক্সাম্পলস ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ ভারত থেকে উপযুক্ত উদাহরণ সহ বহু স্তরের পরিকল্পনার ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি প্রথম কোশ্চেন। দেখো, এখানে আমি মাল্টি লেভেল প্ল্যানিং নিয়ে আমি বিগত এর আগে যে দুটি ভিডিও বানিয়েছি 2020 এবং 21 সালের এই পেপারটির উপরে, সেখানে আমি অনেকটাই এক্সপ্লেন করেছি। তোমরা দেখেছো ভিডিও দুটো, বা না দেখলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো আমি এখানে বেশি ডিটেলস এখানে যাব না। প্রথমে কনসেপ্ট বলে পয়েন্ট করবে, সেখানে বহু স্তরের পরিকল্পনার ধারণা তোমরা দিয়ে দেবে। তারপর তোমরা গুরুত্ব বা সিগনিফিকেন্স বলে একটা পয়েন্ট করবে, যেখানে এই বহু স্তরের পরিকল্পনার কিছু গুরুত্ব দেবে। এরপরে তোমরা চলে যাবে বহু স্তরের পরিকল্পনার ধাপ অর্থাৎ লেভেল অফ প্ল্যানিং। তো তো এই লেভেল অফ প্ল্যানিং এ তোমরা কিন্তু ভারতের ক্ষেত্রে তোমরা ন্যাশনাল লেভেল প্ল্যানিং, স্টেট লেভেল প্ল্যানিং, ডিস্ট্রিক্ট লেভেল প্ল্যানিং, ব্লক লেভেল প্ল্যানিং এবং পঞ্চায়েত লেভেল প্ল্যানিং বা লোকাল প্ল্যানিং, এই 5টি স্তর আছে, স্টেজ আছে। তো এই 5টি স্তরে তোমরা ধারণা দেবে এবং উদাহরণ সহ কিন্তু কিছু বৈশিষ্ট্য এবং গুরুত্ব দিয়ে দেবে। দিলে এই কোশ্চেনটা তোমাদের হয়ে যাবে। চলে যাই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, specify and discuss the different indicators used to measure regional disparity in India, অর্থাৎ ভারতে আঞ্চলিক বৈষম্য পরিমাপ করতে ব্যবহৃত বিভিন্ন সূচকগুলি নির্দিষ্ট করে আলোচনা করো। তোমরা জানো আঞ্চলিক বৈষম্য বা রিজিওনাল ডিসপ্যারিটি কিন্তু ভারতের সঙ্গে ব্যাপকভাবে জড়িত। ভারতে যেমন আঞ্চলিক বৈচিত্র্যতা প্রচুর আছে তোমরা জানো, তেমনি ভাবে কিন্তু আঞ্চলিক বৈষম্য কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো এই কোশ্চেনটা প্রথমে আমরা আঞ্চলিক বৈষম্যের ধারণা একটু দিয়ে দেবো, তারপর ব্রিফলি আঞ্চলিক বৈষম্যের কারণ একটু আমরা প্রোভাইড করবো। আঞ্চলিক বৈষম্য কি কি কারণে ভারতে হতে পারে সেই কারণগুলো খুব ব্রিফলি শর্টেজে খুব ব্রিফলি আমরা প্রোভাইড করবো, যেখানে তোমরা ঐতিহাসিক, অর্থনৈতিক, ভৌগোলিক বা পরিকাঠামোগত বিভিন্ন কারণগুলো সংক্ষেপে উল্লেখ করতে পারো। নেক্সট তোমরা যে পয়েন্টটা করবে, যেটা কোশ্চেনে চেয়েছে, সেটি হলো ভারতে আঞ্চলিক বৈষম্যের সূচক সমূহ, অর্থাৎ ভারতে যেসব সূচক ব্যবহার করে আঞ্চলিক বৈষম্য পরিমাপ করা হয় সেটি তোমাদেরকে বলতে হবে। দেখো, এখানে প্রথম যে সূচকটি আছে সেটা, প্রথমে আমরা দু ধরনের সূচকের কথা আমরা এখানে আলোচনা করব। প্রথম সূচকটি হলো অর্থনৈতিক সূচক এবং দ্বিতীয় সূচকটি হলো সামাজিক সূচক। দেখো, এখানে সূচকগুলির মধ্যে প্রথমে আমি যে সূচকটির কথা বলবো সেটি হলো মাথাপিছু আয় অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। তোমরা জানো ভারতের মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট এই সমস্ত রাজ্যগুলির কিন্তু মাথাপিছু আয় অনেকটাই বেশি। তেমনি ভাবে পাশাপাশি কিন্তু তোমরা জানো বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত রাজ্যের কিন্তু মাথাপিছু আয় অনেক কম। তাহলে তোমরা এটা বলতে পারবে। দ্বিতীয় পয়েন্টটি হলো শিল্প উৎপাদনের পার্থক্য। তোমরা জানো 1950 সাল পর্যন্ত ভারতে কিন্তু শিল্প মূলত দুটি অঞ্চলে কেন্দ্রীভূত ছিল। একটা হলো ভারতের পশ্চিমাঞ্চল, আর একটা হলো ভারতের পশ্চিমবঙ্গ, যেটা হুগলি শিল্পাঞ্চল নামে পরিচিত সেখানে। তো এই দুটি অঞ্চলে কিন্তু ভারতের প্রায় 50 to 60% ইনভেস্টমেন্ট কিন্তু এই দুটি শিল্পাঞ্চলে হতো। তো এরপরে কিন্তু শিল্পাঞ্চলগুলি দক্ষিণাঞ্চলে কিছু শিফট হয়েছে। তো শিফট হলেও কিন্তু এই সমস্ত অঞ্চলে কিন্তু শিল্পের উৎপাদন বা শিল্পের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। তেমনি ভাবে কিন্তু আমি অন্যান্য রাজ্য, যেমন মনে করো অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টের অন্যান্য রাজ্য আছে, বা আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে মধ্যপ্রদেশ আছে, বা আমাদের উড়িষ্যা, এই সমস্ত জায়গাতে কিন্তু শিল্প উৎপাদনের পরিমাণটা অনেকটাই কম। তো এটা একটা আঞ্চলিক অসাম্যের একটা কারণ হতে পারে বা সূচক হতে পারে। পরের সূচকটি হলো কৃষি উৎপাদনের বৈষম্য। দেখো, ভারত একটি কৃষি প্রধান দেশ। ভারতের কিন্তু 60 বা 70% মানুষ কিন্তু এখনো কৃষিকাজের সঙ্গে অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটিসের সঙ্গে সংযুক্ত। তো আমাদের ভারতের মতো দেশে কিন্তু কৃষি উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই উৎপাদনটা কিন্তু প্রতিটা রাজ্যে, প্রতিটা প্রদেশে সমানভাবে হওয়া উচিত। কিন্তু ভারতে কিন্তু কৃষি উৎপাদন কিন্তু সেইভাবে প্রতিটা রাজ্যে সমানভাবে হয় না। ধরো তোমরা দুটো জিনিস ধরতে পারো এখানে, একটা হলো খাদ্যশস্য উৎপাদন, 2 নম্বর হলো রাসায়নিক সার ব্যবহার। পাঞ্জাব, হরিয়ানাতে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। মোট খাদ্যশস্যের কিন্তু 17% অর্থাৎ 17% কিন্তু পাঞ্জাবে উৎপাদন হয়। পাঞ্জাবের ক্ষেত্রে হেক্টর প্রতি 167 কেজি ব্যবহার করা হয়। তেমনি ভাবে অসমে কিন্তু সেটি খুবই কম। অসম রাজ্যে
অর্থাৎ আসামে কিন্তু সেটি শুধুমাত্র হেক্টর প্রতি 28 কেজি। অর্থাৎ এখানেও তোমরা দেখতে পাচ্ছ কৃষি উৎপাদনে ব্যাপক বৈষম্য বিরাজ করছে ভারতের মধ্যে। নেক্সট যে পয়েন্টটি হলো নগরায়নের মাত্রা। দেখো ভারতের বিভিন্ন রাজ্যে গ্রাম শহর ভেদে কিন্তু ব্যাপক বৈচিত্র্যতা আছে, বা এই বৈচিত্র্যতার মধ্যে কিন্তু বৈষম্য কিন্তু তোমরা খুঁজে পাবে। দেখো তোমরা যদি দেখো ভারতের বিভিন্ন রাজ্যকে তোমরা তিনটে শ্রেণীতে বিভক্ত করতে পারো। প্রথম যে শ্রেণীটি হলো অতি নগরায়ন, অর্থাৎ দিল্লি, গোয়া, মহারাষ্ট্র এই রাজ্যগুলির নগরায়ন কিন্তু অত্যাধিক বেশি। তেমনি ভাবে দ্বিতীয় একটা ক্লাসিফিকেশন তোমরা করতে পারো, সেটি হলো মাঝারি নগরায়ন। পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এই দুটি রাজ্যে কিন্তু মাঝারি নগরায়ন দেখা যায়। এবং তেমনি ভাবে 3 নম্বর হলো নিম্ন নগরায়ন, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু নগরায়নের হার কিন্তু খুবই কম। তবে এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পেলে নগরায়নের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে অনেক বৈষম্য দেখা যায়। যে সুযোগটি হলো সেটি হলো যাতায়াত ব্যবস্থা। তোমরা জানো যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু ভারতে অনেক বৈষম্য রয়েছে। ধরো তোমরা কেরালা, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যে কিন্তু সড়ক পথের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। তেমনি ভাবে কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু সড়ক পথের পরিমাণ অনেকটাই কম। তো এক্ষেত্রে কিন্তু বৈষম্য কিন্তু দেখতে পাওয়া যায়। যে সুযোগটি হলো সেটি হলো বিদ্যুতের ব্যবহার। দেখো ভারতে কিন্তু গ্রাম এবং শহরে বিদ্যুতের ব্যবহারের ব্যাপক বৈচিত্র্যতা বা বৈষম্য দেখতে পাওয়া যায়। তেমনি ভাবে কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু গ্রাম এবং শহর ভেদে কিন্তু সেই বৈষম্য আরো প্রকট। ধরো তোমরা পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত রাজ্যে তোমরা যদি দেখো, তো এক্ষেত্রে কিন্তু গ্রামে কিন্তু 100% ইলেকট্রিসিটি কিন্তু এখন প্রায় চলে এসেছে। কিন্তু তেমনি ভাবে কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যে কিন্তু গ্রামে এখনো পর্যন্ত 100% ইলেকট্রিসিটি কিন্তু আসেনি। তো এক্ষেত্রে বৈষম্য আছে। পরের সুযোগটি হলো দারিদ্রতার হার। তোমরা জানো ভারত এখনো পর্যন্ত কিন্তু একটি দরিদ্র দেশ। তো এই দরিদ্র দেশে কিন্তু আমাদের রাজ্য ভেদে কিন্তু ব্যাপক বৈষম্য রয়েছে। তোমরা জানো মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত রাজ্যে কিন্তু দারিদ্রতার পরিমাণ অনেকটাই কম। পাশাপাশি তোমরা যদি দেখো ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা বা নর্থ ইস্টের কিছু কিছু রাজ্য আছে, সেই রাজ্যগুলিতে কিন্তু দারিদ্রতার পরিমাণ অনেকটাই বেশি। চলে যাই সামাজিক কিছু সূচকের মধ্যে। দেখো সামাজিক সূচকের মধ্যে আমি 4টি সূচকের কথা বলবো। প্রথম যে সূচকটি হলো সেটি হলো শিক্ষা। দেখো ভারতের মধ্যে কেরালা, মিজোরাম এই সমস্ত রাজ্যগুলি শিক্ষার দিক দিয়ে অনেকটা এগিয়ে। তেমনি বিহার সবচেয়ে পিছিয়ে পড়া একটি রাজ্য। তো এক্ষেত্রে কিন্তু বৈষম্য তোমরা স্পষ্টতই দেখতে পাবে। নেক্সট হলো কি স্বাস্থ্য। তোমরা স্বাস্থ্যের ক্ষেত্রেও দেখতে পাবে। দেখো এখন কিন্তু আমাদের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, মেনলি আমরা যদি বলি পশ্চিমবঙ্গ বা তার ইস্টার্ন ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য, সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু যায়। তেমনি ভাবে কিন্তু আমাদের ধর পশ্চিমবঙ্গের কলকাতা বা তার সারাউন্ডিং এ আমাদের স্বাস্থ্যের ব্যাপারটা একটু ভালো। আবার দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে স্বাস্থ্য পরিষেবা খুবই ভালো। আমাদের মহারাষ্ট্র, দিল্লিতে ভালো। কিন্তু আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত রাজ্যে কিন্তু স্বাস্থ্যের হার অনেকটাই কম। সুযোগটি হলো শিশু মৃত্যুর হার। দেখো ভারতের এখনো অনেক রাজ্য আছে যেখানে কিন্তু প্রতি হাজারে শিশু মৃত্যু কিন্তু 20 থেকে 25 জন। যেমন বিহার হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে। এই পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে কিন্তু শিশু মৃত্যুর হার অনেকটাই বেশি। তেমনি ভাবে কিন্তু ভারতের উন্নত যে সমস্ত রাজ্য পাঞ্জাব, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, তো এই সমস্ত রাজ্যে কিন্তু শিশু মৃত্যুর হার অনেকটাই কম। লাস্ট যে সুযোগটি হবে সেটি হলো এইচডিআই, অর্থাৎ মানব উন্নয়ন সূচক। এইচডিআই বিচারে কেরালা প্রথম স্থান অধিকার করে। তেমনি ভাবে কিন্তু আমাদের ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত রাজ্যগুলি শেষের দিকে রয়েছে। তো এই সূচকগুলি কিন্তু বিস্তারিতভাবে তোমরা আলোচনা করলে এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। এবং ভারতে বৈষম্যতার যে পরিমাপ, সেই পরিমাপ কিন্তু এই সূচকগুলির সাহায্যেই করা হয়। দেখো কোশ্চেন নম্বর 3, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ মেজারিং এইচডিআই ইন ডেভেলপিং কান্ট্রিজ। অর্থাৎ উন্নয়নশীল দেশগুলিতে মানব উন্নয়ন সূচক পরিমাপের তাৎপর্য আলোচনা করো। দেখো এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। দুটি ভিডিওতেই আমি আলোচনা করেছি। তো এখানে আমি বিস্তারিতভাবে এখানে কিছু বলবো না। আমি এখানে শুধু কি ফরম্যাটে তোমরা অ্যান্সারটা লিখতে পারো বা উত্তরটা করতে পারো সেটা একটু বলবো। প্রথমেই তোমরা মানব উন্নয়ন সূচক কাকে বলে তার একটু ধারণা দেবে, এবং তারপর উন্নয়নশীল দেশ অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এই সমস্ত উন্নয়নশীল দেশ হিসেবে দেশের এইচডিআই এর র্যাঙ্কিং কেমন, সেই র্যাঙ্কিংটা নেক্সট পয়েন্টে দেবে। এবং তারপর তোমরা এখানে সিগনিফিকেন্স বলে একটা পয়েন্ট করবে, এবং সেই সিগনিফিকেন্সে কিন্তু আমি আগের ভিডিওতে আমরা এইচডিআই কি কি সিগনিফিকেন্স আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেই সিগনিফিকেন্স গুলো এখানে তোমরা আলোচনা করবে, অবশ্যই উদাহরণ সহ আলোচনা করবে। এবং তোমরা জানো যে এইচডিআই নির্ণয় করতে গেলে কিছু ইন্ডিকেটর অর্থাৎ সূচক ব্যবহৃত হয়। সেই সূচকগুলোর ভিত্তিতেও কিন্তু তোমরা সিগনিফিকেন্স আলোচনা করবে, তাহলে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, চলে যাই ক্যাটাগরি বি পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 4,
ডিফারেন্সিয়েট বিটুইন ম্যাক্রো অ্যান্ড মেসো রিজিয়ন, অর্থাৎ বৃহৎ অঞ্চল এবং ক্ষুদ্র অঞ্চলের মধ্যে পার্থক্য করো। দেখো, ভারতের ত্রিস্তরীয় পরিকল্পনা অঞ্চলের ক্ষেত্রে বৃহৎ এবং ক্ষুদ্র অঞ্চল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এদের পার্থক্য করতে গেলে তোমরা 5 থেকে 6টি পয়েন্ট ধরলেই কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটি হবে সেটি হলো ধারণা। ধারণাতে তোমরা দুটি অঞ্চলের সংজ্ঞা দিয়ে দেবে, বৃহৎ অঞ্চল কাকে বলে এবং ক্ষুদ্র অঞ্চলের ক্ষেত্রে ক্ষুদ্র অঞ্চল কাকে বলে। পরের পার্থক্যের ভিত্তি হবে স্তর, অর্থাৎ তোমরা জানো বৃহৎ অঞ্চল ত্রিস্তরীয় পরিকল্পনা অঞ্চলের মধ্যকার সব থেকে উপরে থাকে এবং ক্ষুদ্র অঞ্চল কিন্তু ত্রিস্তরীয় পরিকল্পনা অঞ্চলের ক্ষেত্রে সব থেকে নিচের স্তর। প্রশাসন, তোমরা জানো বৃহৎ অঞ্চল কিন্তু একটা বা দুটি রাজ্য বা সমগ্র দেশটা নিয়ে কিন্তু হতে পারে, এবং ক্ষুদ্রতম এবং জেলা, ব্লক বা পঞ্চায়েত লেভেলে হতে পারে। পরে চলে যায় ক্ষেত্রমান। ক্ষেত্রমানের বিচারে বৃহৎ অঞ্চল অর্থাৎ ম্যাক্রো রিজিয়ন কিন্তু অনেক বড় এলাকা জুড়ে করা হয়, এবং ক্ষুদ্র অঞ্চল কিন্তু খুব অপেক্ষাকৃত ছোট অঞ্চল, একদম ছোট অঞ্চল জুড়ে কিন্তু ক্ষুদ্র অঞ্চলকে। নেক্সট, বিভক্তিকরণ। দেখো, ক্ষুদ্র অঞ্চলের ক্ষেত্রে কিন্তু কিছু সমধর্মী একক অর্থাৎ সমধর্মী কিছু উপাদান বা ক্ষুদ্রতম কিছু একটা উপাদান দিয়ে কিন্তু ক্ষুদ্র অঞ্চলকে আইডেন্টিফাই করা হয় বা বিভক্ত করা হয়। তেমনি ভাবে ম্যাক্রো রিজিয়নের ক্ষেত্রে কিন্তু কয়েকটি মাইক্রো বা মেসো রিজিয়ন অর্থাৎ কয়েকটি ক্ষুদ্র বা মাঝারি অঞ্চল আয়তনের অঞ্চলকে নিয়ে কিন্তু একটা বৃহৎ অঞ্চল গড়ে ওঠে। পরের ভিত্তি হলো পরিকল্পনা। দেখো, ক্ষুদ্র অঞ্চল কিন্তু ডিএম বা বিডিওর নেতৃত্বে করা হয়, তেমনি ভাবে কিন্তু বৃহৎ অঞ্চল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে থাকে, এবং সেক্ষেত্রে প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনের তত্ত্বাবধানে কিন্তু বৃহৎ অঞ্চলের তদারকি করা হয়। পরের ভিত্তিটা হলো অর্থনীতি। ক্ষুদ্র অঞ্চলের অর্থনীতির ক্ষেত্রে স্থানীয় কিছু বিষয়কে কনসিডার করা হয়, সেক্ষেত্রে স্থানীয় মানুষদের উপকার কিভাবে করা যেতে পারে সেই ব্যাপারগুলো দেখা হয়, অর্থাৎ স্থানীয় অর্থনীতির উন্নয়ন করা হয়। পাশাপাশি বৃহৎ অঞ্চলের ক্ষেত্রে কিন্তু জাতীয় অর্থনীতি অর্থাৎ জাতীয় স্বার্থ কিন্তু দেখা হয়। শেষ যে পয়েন্টটি হবে সেটি হলো উদাহরণ। এক্ষেত্রে তোমরা বৃহৎ অঞ্চলের একটি উদাহরণ দেবে, যেমন হতে পারে দাক্ষিণাত্য উপদ্বীপ বা নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, এবং ক্ষুদ্র অঞ্চলের উদাহরণ কিন্তু আমাদের হলদিয়া হতে পারে, বেঙ্গালুরু হতে পারে। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ক্লাসিফাই রিজিয়ন, অর্থাৎ অঞ্চলের শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটির ব্যাখ্যা আমি বিগত ভিডিওগুলিতে দিয়ে দিয়েছি, তো এটা তোমরা দেখে নেবে ওই জায়গাটি থেকে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, পভার্টি ইজ ফার্দার পারপিটুয়েটেড বাই পভার্টি, এক্সপ্লেন। দারিদ্রতার দ্বারা আরো বেশি স্থায়ী হয়, এটি ব্যাখ্যা করো। তোমরা জানো ভারত একটি উন্নয়নশীল দেশ, তো ভারতের দারিদ্রতা এবং ভারতের ক্ষুধার্ততা ইন্ডেক্স যদি তোমরা দেখো, সেক্ষেত্রে ক্ষুধার্ততা সূচকের মধ্যে ভারতের র্যাঙ্ক কিন্তু 102, এবং দারিদ্রতার ক্ষেত্রে কিন্তু ভারতের র্যাঙ্ক 62। তো তোমরা জানো ভারত একটি উন্নয়নশীল দেশ, এবং ভারত কিন্তু এখনো পর্যন্ত দরিদ্র দেশ হিসেবে বিশ্বের কাছে পরিগণিত হয়। তো এক্ষেত্রে এই কোশ্চেনটা তোমরা কিভাবে লিখতে পারো, তোমরা প্রথমে দারিদ্রতার একটি সংজ্ঞা দেবে ধারণা হিসেবে, এবং পরে এই পয়েন্টটা দেবে দারিদ্রতার দ্বারা স্থায়ী হয়। এই পয়েন্টটা করার পর তোমরা কিছু পয়েন্ট আমি বলে দেবো, সেই পয়েন্টগুলো তোমরা লিখবে। প্রথমেই লিখবে ক্ষুধার্ততা। তোমরা জানো দারিদ্রতা বেশি থাকলে মানুষ ঠিকমতো খাদ্য সংগ্রহ করতে পারে না, তার ফলে কিন্তু মানুষের মধ্যে ক্ষুধার্ততা বিরাজ করে, এবং ক্ষুধার্ত মানুষ কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না বা সম্পদ উৎপাদন করতে পারে না। পরের পয়েন্ট হবে অপুষ্টি। তোমরা জানো দারিদ্রতা যদি বেশি পরিমাণে থাকে মানুষ অপুষ্টির শিকার হয়, সেই অপুষ্টির শিকার যে সমস্ত মানুষ হচ্ছে তারা কিন্তু ঠিকমতো শিক্ষা লাভ করতে পারবে না এবং সম্পদ উৎপাদনে অক্ষম থেকে যায়। পরের পয়েন্ট অসুস্থতা। দেখো, দারিদ্র মানুষ ঠিকমতো আহার বা ঠিকমতো যদি পুষ্টি না পায়, তাহলে তারা কিন্তু বিভিন্ন রকম অসুস্থতায় ভুগবে। তো সেই অসুস্থ মানুষ কিন্তু বেশি দিন যেমন বাঁচে না, তেমনি ভাবে কিন্তু অসুস্থতার জন্য কিন্তু প্রচুর তেমনি ভাবে কিন্তু অসুস্থতার জন্য কিন্তু বেশি পরিমাণে তারা সম্পদ উৎপাদন করতে পারবে না, তেমনি ভাবে তাদের কিন্তু আনুষঙ্গিক তাদের জীবনযাত্রার মান সেটাও কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাবে, এটাও কিন্তু একটি ফ্যাক্টর। নেক্সট পয়েন্ট, শিশু মৃত্যু। দেখো একটি দরিদ্র পরিবারে ঠিকমতো পুষ্টি না পাওয়ার ফলে কিন্তু একটি মা যখন গর্ভবতী হয় বা সে যখন সন্তান প্রসব করে, সেক্ষেত্রে কিন্তু শিশু কিন্তু অপুষ্টির শিকার হতে পারে, বা মাও কিন্তু ঠিকমতো পুষ্টির অভাবে কিন্তু শিশু মৃত্যু হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বারবারই কিন্তু শিশু মৃত্যু ঘটতে থাকলে কিন্তু একদিকে যেমন জনসংখ্যা বাড়বে, তেমনিভাবে কিন্তু দারিদ্রতার পরিমাণটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। পরের পয়েন্ট কি হতে পারে, সেটি হলো জনসংখ্যা বৃদ্ধি। দেখো একটি দারিদ্র পরিবারে তার যে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি সে ভাবে যে বেশি সন্তান উৎপাদন যদি করি, তো সেই সন্তানরা কিন্তু বেশি পরিমাণে আয় করতে পারবে, আয় করলে কিন্তু আমাদের এখানে সেই পরিবারের কিন্তু অভাব মোচন ঘটতে পারে। কিন্তু আদতে দেখা যায় বেশি সন্তান উৎপাদন করলে সেক্ষেত্রে কিন্তু জনসংখ্যা যেমন একদিকে দেশের বৃদ্ধি পাবে, তেমনিভাবে তারা কিন্তু ঠিকমতো পুষ্টির অভাবে বলো বা ঠিকমতো টাকা পয়সা আবার ঠিকমতো আর্থিক
স্বাচ্ছন্দ্যতার অভাবে কিন্তু সেইভাবে মানুষ হতে পারবে না, শিক্ষা পাবে না, স্বাস্থ্য পাবে না বা অন্যান্য পরিষেবা পাবে না। তারপরে তারা কিন্তু সম্পদ উৎপাদনে অনুৎপাদক থেকে যাবে, তারপরে তারা কিন্তু সম্পদ উৎপাদনে অক্ষম থেকে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তারা জনসংখ্যা বৃদ্ধি করছে দারিদ্রতার সাথে সাথে, এবং এই জনসংখ্যা বৃদ্ধির জন্য কিন্তু দারিদ্রতার পরিমাণটা কিন্তু তাদের মধ্যে থেকেই যাচ্ছে। দারিদ্রতার যে সাইকেল, সেই সাইকেল থেকে তারা মুক্ত হতে পারে না। পরের পয়েন্ট হলো বেকারত্ব। দেখো, দারিদ্রতার সাথে কিন্তু বেকারত্ব ওতপ্রোতভাবে জড়িত। দারিদ্রতা বাড়লে, আমি আগেই বললাম, জনসংখ্যা বাড়ে। তো জনসংখ্যা বাড়লে কিন্তু সেই জনসংখ্যার কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ সেই পরিবার করতে পারে না। তার ফলে কিন্তু তারা পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে কিন্তু উপযুক্ত কাজ লাভ করতে পারে না। তার ফলে কিন্তু সমাজে বা দেশে কিন্তু বেকারত্বের পরিমাণ বাড়তে থাকে। এবং শেষে তোমরা একটা পয়েন্ট দেবে, দারিদ্রতার দুষ্ট চক্র। আমি এর আগে যে পয়েন্টগুলো বললাম, হাইলাইট করলাম, সেইগুলো নিয়েই কিন্তু এই দুষ্ট চক্রটি বিরাজ করে, দারিদ্রতা। অর্থাৎ একটি মানুষ যদি দারিদ্রতার মধ্যে পড়ে যায়, একটি পরিবার, তো সেই পরিবারটা কিন্তু দারিদ্রতা থেকে বেরোতে পারে না। সেই জন্য কিন্তু এই কোশ্চেনটা চাওয়া হয়েছে, দারিদ্রতার দ্বারাই স্থায়ী হয়। অর্থাৎ একটি দরিদ্র পরিবার কিন্তু কখনোই দারিদ্রতা থেকে বেরোতে পারে না, এবং তার ওই দারিদ্রতার জন্য কিন্তু সেই দারিদ্রতার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। কিভাবে বাড়ে? দেখো, দারিদ্রতার দুষ্ট চক্র, এই দুষ্ট চক্রের মধ্যে কোনো পরিবার যদি বিরাজ করে, তবে কিন্তু সেই পরিবার এই দুষ্ট চক্র থেকে আর বার হতে পারে না, অত সহজে বার হতে পারে না। এটা কিন্তু সব থেকে ভালো করে এই পয়েন্টটি এক্সপ্লেন করতে হবে। তো এই পয়েন্ট এক্সপ্লেন করার জন্য কিভাবে তোমরা করবে, এবং কোশ্চেনটা কিন্তু এটাই চেয়েছে, অর্থাৎ দারিদ্রতা বা দারিদ্র কিন্তু দারিদ্রতাকে আরো বাড়ায় বা বেশি পরিমাণে বাড়িয়ে দেয়, সেটাই কিন্তু কোশ্চেনটা চেয়েছে। তো তোমরা জানো, দারিদ্র একটি পরিবারে কম খাদ্য গ্রহণ করে। তো কম খাদ্য গ্রহণের জন্য কিন্তু অপুষ্টির শিকার হয়। তার ফলে কিন্তু পুষ্টি সংক্রান্ত নানা প্রকার রোগের সংক্রমণ বাড়ে এবং দুর্বল দেহের শিশুর জন্ম হয়। এবং সেই শিশু অপুষ্টিজনিত কারণে হোক বা ঠিকমতো খাবার না পাওয়ার কারণে কিন্তু সম্পদ উৎপাদনে কিন্তু অক্ষম থেকে যায়, এবং তার কিন্তু উৎপাদনশীলতা, অর্থাৎ সম্পদ উৎপাদনশীলতা খুব কম, নিম্ন উৎপাদনশীলতা কিন্তু তার মধ্যে দেখা যায়। এর ফলে সে কম আয় করে, অর্থাৎ স্বল্প আয় হয়। সে স্বল্প সঞ্চয় করতে পারে, অর্থাৎ বেশিরভাগ টাকা যে স্বল্প আয় করছে সেই টাকা বেশিরভাগই তার খরচ হয়ে যায়, এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু বিনিয়োগও কিন্তু খুব কম হয়, স্বল্প হয়। সর্বোপরি কি হয়, সেটি হলো স্বল্প উৎপাদন, অর্থাৎ সেই উৎপাদন প্রক্রিয়াটাও কিন্তু খুব কম পরিমাণে উৎপন্ন করছে। তার ফলে কিন্তু সে দারিদ্রতার কবলে পড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু দারিদ্রতার দুষ্ট চক্রটি কিন্তু একটি পরিবার বা একটি মানুষকে কিন্তু ঘিরে রাখে, এবং সেই পরিবার বা মানুষটি কিন্তু দারিদ্রতার সেই পরিবার বা সেই মানুষটি কিন্তু দারিদ্রতার দুষ্ট চক্র থেকে আর বাড়াতে পারে না। এইভাবে করলে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের আশা করি হয়ে যাবে। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 7, ডিসকাস দ্য রেলেভেন্স অফ মিডডালস থিওরি উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি। অর্থাৎ ভারতীয় অর্থনীতির প্রসঙ্গে মিডডালের তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। দেখো, আমি আগের ভিডিওগুলিতে কিন্তু মিডডালের কিউমুলেটিভ পজিশন থিওরি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এখানে আমি বেশি আলোচনা করব না, আমি কিছু পয়েন্ট আউট করে দেবো, তোমরা যেভাবে লিখতে পারবে এক্সামে এই কোশ্চেনটা আসলে। তো প্রথমে ধারণা বলে একটা পয়েন্ট দেবে, সেখানে কিউমুলেটিভ পজিশন ব্যাপারটা কি, মিডডাল কবে থিওরিটা দিয়েছে সেই ব্যাপারটা বলে দেবে। তারপরে তোমরা এই পয়েন্টটা করবে, যেটি হলো রেলেভেন্স, অর্থাৎ মিডডাল থিওরির রেলেভেন্স ভারতীয় অর্থনীতির উপরে কেমন আছে সেটি। তো এক্ষেত্রে তোমরা ডিমান্ড এরিয়া, সাপ্লাই এরিয়া উল্লেখ করবে, এবং স্প্রেড এফেক্ট এবং ব্যাকওয়াশ এফেক্ট এটা উল্লেখ করবে, এবং উদাহরণ সহ কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যভেদে সেটা উল্লেখ করতে হবে। দেখো, আমি ছোট একটা উদাহরণ বলে দিই তোমাদেরকে। ধরো তোমরা ভারতের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এই অ্যানালিসিসটা করতে চাইছো। তো দেখো, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু বা আমরা কলকাতা বা তার সারাউন্ডিং এই অঞ্চলগুলো, এখানে কিন্তু প্রথম থেকে কিন্তু আমাদের এই অঞ্চলগুলো কিন্তু ডিমান্ড এরিয়া, অর্থাৎ কোনো কারণে এই অঞ্চলগুলোর উন্নয়ন ঘটে গেছে। তার ফলে কিন্তু সাপ্লাই এরিয়া, যেমন ধরো পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক কিন্তু এখানে কাজ করতে আসে। তো ওই অঞ্চলগুলো কিন্তু সাপ্লাই এরিয়া। আমি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের কিছু অংশ, এগুলো সাপ্লাই এরিয়া। এবং আমি মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, এই সমস্ত অঞ্চল কিন্তু ডিমান্ড এরিয়া। তো ডিমান্ড এরিয়াতে তারা চলে যাচ্ছে, তার ফলে কিন্তু ব্যাকওয়াশ এফেক্টে তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ছে, এবং স্প্রেড এফেক্টে কিন্তু এই সমস্ত অঞ্চল, অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু আস্তে আস্তে উন্নয়ন বাড়ছে। তো তাদের উন্নয়ন আস্তে আস্তে বাড়তেই থাকছে, এবং ওই সমস্ত ডিমান্ড এরিয়ার অর্থাৎ এবং ওই সমস্ত সাপ্লাই এরিয়ার কিন্তু উন্নয়ন কিন্তু একই থেকে যাচ্ছে এবং স্তব্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা উদাহরণ সহকারে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিতে পারো। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 8, ডিসকাস দ্য কনসেপ্ট অফ এ প্ল্যানিং রিজিয়ন, অর্থাৎ পরিকল্পনা অঞ্চলের ধারণাটি ব্যাখ্যা করো। তো আমি আগেও পরিকল্পনা অঞ্চল নিয়ে অনেক কিছু বলেছি। তো এখানে আমি স্পেসিফিক্যালি কিছু পয়েন্ট বলে দেবো যে এভাবে উত্তরটা করা যেতে পারে।
তো প্রথমেই তোমরা ধারণা বলে একটা পয়েন্ট করবে, সেখানে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞাটা দিয়ে দেবে এবং তারপরে বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে। তো তোমরা জানো পরিকল্পনা অঞ্চলের ক্ষেত্রমান খুব বেশি হয়, ক্ষেত্রমান বলে দিয়ে দেবে। নেক্সট, পরিকল্পনা অঞ্চলে কিন্তু নির্দিষ্ট একটা সীমানা, পরিকল্পনা অঞ্চলের মধ্যে কিন্তু একটি কার্যকরী ঐক্য থাকে, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক বিষয় বলো বা বিভিন্ন আর্থসামাজিক বিষয় বলো, তার মধ্যে কিন্তু একটু মিল থাকে, অর্থাৎ হোমোজেনিটি বা সমধর্মিতা থাকে, এটা কিন্তু বলতে হবে। নেক্সট, সম্পদের প্রাচুর্য, অর্থাৎ একটি পরিকল্পনা অঞ্চল কিন্তু একটি খুব বৃহৎ একটি অঞ্চল এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ বা সাংস্কৃতিক সম্পদ কিন্তু বিরাজমান থাকে। নেক্সট, বিকাশ কেন্দ্র। দেখো পরিকল্পনা অঞ্চল এমন একটি অঞ্চল যেখানে কিন্তু একটি বা দুটি তো বিকাশ কেন্দ্র থাকবেই, যেই কেন্দ্রগুলিকে কেন্দ্র করে কিন্তু বিকাশ বা ডেভেলপমেন্ট প্রসেসটা প্রোগ্রেস করবে, অর্থাৎ একটি বিকাশ কেন্দ্র স্পেসিফিক্যালি থাকবে পরিকল্পনা অঞ্চলের মধ্যে এবং সেই বিকাশ কেন্দ্রগুলিকে কেন্দ্র করে কিন্তু যাবতীয় অঞ্চলটা প্ল্যানিং করা যেতে পারে। নেক্সট, একটি পয়েন্ট করবে স্তরক্রম, অর্থাৎ এই স্তরক্রমে ভারতের ক্ষেত্রে তোমরা জানো বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল আছে এবং প্রতিটা অঞ্চলের উদাহরণ দিয়ে দেবে, দিলে কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার হয়ে যাবে। চলে যাই পরের প্রশ্নে। মেনশন দ্য বেসিস অফ ডেলিনিয়েশন অফ ইকোনমিক রিজিয়ন, অর্থাৎ অর্থনৈতিক অঞ্চল চিহ্নিতকরণের ভিত্তি উল্লেখ করো। দেখো এক্ষেত্রে প্রথমে তোমরা সংজ্ঞা ধারণা বলে একটি পয়েন্ট করবে, সেখানে তোমরা অর্থনৈতিক অঞ্চলের ধারণা দিয়ে দেবে, সংজ্ঞা দিয়ে দেবে। দেখো অর্থনৈতিক অঞ্চল হলো এমন একটি অঞ্চল যেখানে কিন্তু বিভিন্ন প্রকার উৎপাদনমূলক কাজ করা হয়, সেই অঞ্চলকে কিন্তু অর্থনৈতিক অঞ্চল বলে। তারপরে তোমরা উদাহরণ দেবে, উদাহরণে তোমরা গুজরাট একটা অর্থনৈতিক অঞ্চলের উদাহরণ দিয়ে এরপর তোমরা ভিত্তি বলে পয়েন্ট করবে, অর্থাৎ কোশ্চেনে যেটা চেয়েছে ভিত্তি। এক্ষেত্রে তোমরা তিনটে পয়েন্টে করতে পারো। প্রথমে হচ্ছে এক্ষেত্রে তোমরা তিনটে ভিত্তির কথা বলবে। প্রথমেই হলো যেটি, সেটা অর্থনৈতিক কার্যাবলী বা অর্থনৈতিক কার্যক্রম, অর্থাৎ সেই অঞ্চলটি শিল্প কাজ হতে পারে বা কৃষি কাজ হতে পারে, তো যে কাজটা হচ্ছে সেই কার্যাবলী কতটা অঞ্চল জুড়ে হচ্ছে সেটাকে কিন্তু কনসিডার করতে হবে। পুঁজির বিনিয়োগ, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে যে পুঁজি বিনিয়োগ করা হয়, মূলধন বিনিয়োগ করা হয়, তো কতটা অঞ্চলের ক্ষেত্রে সেই পুঁজি বা মূলধন বিনিয়োগ করা হচ্ছে, সেই যতটা অঞ্চলের ক্ষেত্রে সেটা করা হচ্ছে, সেই গোটা অঞ্চলটাই কিন্তু অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত। নেক্সট, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ ওই অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা কেমন আছে। তোমরা জানো একটি অর্থনৈতিক অঞ্চলে কিন্তু খুব ভালো যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন, কিন্তু ওয়েবার বা আগস্ট লসের বিভিন্ন থিওরি দেখো, তো সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ ব্যবস্থার কিন্তু উনি ব্যাপক, তো সেক্ষেত্রে ওনারা কিন্তু যোগাযোগ ব্যবস্থার গুরুত্বকে খুব বেশি পরিমাণে ওয়েটেজ দিয়েছেন। তো এভাবে কিন্তু অর্থনৈতিক অঞ্চলকে চিহ্নিত করার জন্য কিন্তু যোগাযোগ ব্যবস্থার ব্যাপক একটি ভূমিকা আছে, অর্থাৎ সেই পার্টিকুলার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কেমন আছে এবং কতটা অঞ্চল জুড়ে সেই যোগাযোগ ব্যবস্থার বেশি পরিমাণে যোগাযোগ ব্যবস্থাটা আছে, সেই অঞ্চলটা কিন্তু অর্থনৈতিক অঞ্চলের অন্তর্গত হতে পারে। এইভাবে বললে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা দিতে পারবে। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য প্রবলেমস ফেসড বাই কলকাতা সিটি ডিউ টু ইটস স্ট্যাটাস অ্যাজ এ মেট্রোপলিটন সিটি, অর্থাৎ মেট্রোপলিটন হিসেবে কলকাতা শহরের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। দেখো এই কোশ্চেনটা খুবই সহজ একটি কোশ্চেন। তো এখানে তোমরা প্রথমে ধারণা বলে একটি পয়েন্ট করবে, সেই পয়েন্টের ক্ষেত্রে তোমরা কলকাতা শহরের মেট্রোপলিটন হওয়ার যে যোগ্যতাগুলো আছে, অর্থাৎ কলকাতা শহরের টোটাল জনসংখ্যা, টোটাল এরিয়া, জনঘনত্ব কেমন, এইগুলো কিন্তু দিয়ে দেবে এবং মূল ফিচার্স গুলো দিয়ে দেবে কলকাতা মেট্রোপলিটন সিটি, সেগুলো দিয়ে দেবে এবং এরপরে তোমরা প্রবলেম বলে একটি পয়েন্ট করবে, অর্থাৎ কি কি প্রবলেম কলকাতা শহরে আছে সেইগুলো, মেট্রোপলিটন শহর হিসেবে কলকাতার কি কি সমস্যা আছে সেগুলি লিখতে হবে। প্রথমে যেটি বলবো সেটি হলো আবাসন সমস্যা। তোমরা জানো কলকাতা সহ প্রতিটা মেট্রোপলিটন শহরে কিন্তু প্রধান সমস্যা আবাসন, অর্থাৎ প্রচুর মানুষ এখান থেকে গ্রাম অঞ্চল থেকে কাজ করার জন্য শহরে চলে আসে, তো সেখানে কিন্তু থাকার জায়গা পর্যাপ্ত থাকে না, সেই আবাসন কিন্তু ব্যাপক বড় একটা সমস্যা। নেক্সট, বস্তি ও দখলদারি বসতি। তো এই আবাসন সমস্যা, অর্থাৎ শহরের মধ্যবর্তী অংশে জমির দাম বেশি, ঘর ভাড়া বেশি, তার জন্য কিন্তু গরিব মানুষরা কিন্তু শহরের প্রান্তীয় দেশে বস্তি এলাকায় নিম্নমানের গৃহে এবং দখলদারি হিসেবে ফুটপাত বা অন্যান্য অঞ্চলেও কিন্তু বসবাস করে, এটাও কিন্তু একটি সমস্যা। নেক্সট, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। তোমরা জানো শহরে যতটা পরিমাণ কাজের সুযোগ বেশি থাকে আমরা জানি, কিন্তু যতটা পরিমাণ কাজের সুযোগ থাকে শহরে, তার তুলনায় যদি প্রচুর পরিমাণে মানুষ চলে আসে তবে কিন্তু বেকারত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। তো ভারতের মতো উন্নয়নশীল দেশে যে সমস্ত মেট্রোপলিটন সিটি আছে, তো প্রতিটা শহরে কিন্তু বর্তমানে বেকারত্ব সমস্যা কিন্তু বাড়ছে। নেক্সট, পরিবহন সমস্যা। তোমরা দেখো কলকাতা শহরে তোমাদের রাস্তাঘাট তো লিমিটেড আছে, রাস্তাঘাট তো তোমাদের বাড়িনি, হয়তো ফ্লাইওভার কিছু হয়েছে, কিন্তু গাড়ির পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। তো সেই গাড়িগুলোকে একসাথে যদি রাস্তায় চলে আসে বা তাদেরকে মনিটরিং করার ক্ষেত্রে কিন্তু নানান ধরনের সমস্যা থাকে, তো সেক্ষেত্রে কনজেশন থাকে, ট্রাফিক জ্যাম হতে পারে, এয়ার পলিউশন কিন্তু হতে পারে গাড়ি ঘোড়া থেকে, তো সেগুলো কিন্তু আমাদের একটা পরিবহন ব্যাপক বড় একটি সমস্যা। নেক্সট, পানীয় জলের সমস্যা। তো প্রতিটা কলকাতা সহ প্রতিটা শহরে কিন্তু শহরবাসীর জন্য পানীয় জল কিন্তু ব্যাপক বড় একটি সমস্যা, অর্থাৎ পর্যাপ্ত সুশ্রু পানীয় জল, অর্থাৎ পর্যাপ্ত উপকারী পানীয় জল কিন্তু প্রতিটা মানুষ পায় না,
যারা একটু দরিদ্র মানুষ বা যারা কাজের জন্য কোনো দরিদ্র পরিবার থেকে গেছে তারা কিন্তু নিম্নমানের পানীয় জল গ্রহণ করতে বাধ্য হয়, বা পানীয় জলের অভাবে তারা কিন্তু বিভিন্ন প্রকার নিম্নমানের পানীয় জল কিন্তু তারা গ্রহণ করে। তো এটা পানীয় জলের সমস্যা কিন্তু খুব বড় সমস্যা। এবং আরেকটি কারণ হতে পারে পানীয় জলের সমস্যার ক্ষেত্রে, তোমরা জানো শহরের জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। তো সেই ক্রমবর্ধিত জনসংখ্যা সকলের জন্য পানীয় জলের যোগান দেওয়া কিন্তু কর্পোরেশনের ক্ষেত্রে একটু সমস্যার কারণ হতে পারে। তো সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু পানীয় জলের ক্ষেত্রে ব্রেকডাউন দেখা যেতে পারে। নেক্সট, জল নিকাশি সমস্যা। তোমরা জানো কলকাতা সহ প্রতিটা মেট্রোপলিটন শহরে ব্যাপক হারে আরবানাইজেশন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে কিন্তু পেভমেন্ট অর্থাৎ কংক্রিটের আস্তরণ প্রচুর পরিমাণে হয়ে যায়। তার ফলে একটু বৃষ্টি হলেও জল কিন্তু মাটির পোর স্পেস দিয়ে ইনফিল্ট্রেট বা অনুপ্রবেশ করতে পারে না। তার ফলে সব পুরো জলটাই কিন্তু আমাদের রাস্তার উপর দিয়ে বা মেঝের উপর দিয়ে কিন্তু পরিবাহিত হয়, এবং যেখানে আরবান ফ্লাড অর্থাৎ শহরে বন্যা সৃষ্টি করে, জল নিকাশির সমস্যা হয়, রাস্তাঘাটে জল জমে যায়। এটা কিন্তু কলকাতার খুব বড় একটি সমস্যা। চলে যাই ক্যাটাগরি সি তে। নেক্সট কোশ্চেন নম্বর 11, হোয়াট ইজ ইনোভেটিভ প্ল্যানিং, অর্থাৎ উদ্ভাবনী পরিকল্পনা কাকে বলে? দেখো এই কোশ্চেনটা নিয়ে আমি আগে আলোচনা করেছি আগের ভিডিওতে, তো এখানে আর এটা বলবো না, তোমরা দেখে নেবে ওই ভিডিওটি থেকে। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 12, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কিউমুলেটিভ কজেশন, অর্থাৎ ক্রমবর্ধমান কার্যকরণ বলতে তুমি কি বোঝো? এই কোশ্চেনটাও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি সংক্ষেপে, এবং আগের ভিডিও দুটিতে কিন্তু আলোচনা করা আছে, তোমরা ওই ভিডিওগুলি থেকে কিন্তু দেখে নেবে। চলে যাই পরের প্রশ্নে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রিজিওনাল ডিসপ্যারিটি অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি, অর্থাৎ আঞ্চলিক বৈষম্য এবং আঞ্চলিক বৈচিত্র্যতার মধ্যে মৌলিক পার্থক্যগুলি লেখো। সেটা নিয়েও কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, ওই ভিডিওগুলি থেকে তোমরা দেখে নেবে। চলে যাই পরের প্রশ্নে, হোয়াট ইজ এ কনজারভেশন, অর্থাৎ পৌরপুঞ্জ কি? তো এই প্রশ্নটিও কিন্তু আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওগুলি থেকে দেখে নেবে। চলে যাই পরের প্রশ্ন, আইডেন্টিফাই সিঙ্গেল ফিচার এন্ড মাল্টি ফিচার রিজিয়ন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের একক বৈশিষ্ট্যের এবং বহু বৈশিষ্ট্যের অঞ্চল চিহ্নিত করো। উপাদানের সংখ্যার ভিত্তিতে অঞ্চলের একটি শ্রেণীবিভাগ। তো এক্ষেত্রে তোমরা প্রথমে ধারণা দেবে এবং তারপরে একটি উদাহরণ দিয়ে দেবে। দেখো একক বৈশিষ্ট্য অঞ্চল কোনগুলি? একটি মাত্র উপাদানের উপর ভিত্তি করে যে সমস্ত অঞ্চল চিহ্নিত করা হয় সেগুলোকে একক বৈশিষ্ট্যের অঞ্চল বলা হয়। যেমন কি হতে পারে, ভারতের কোনো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল, সেটি হতে পারে জলবায়ুগত অঞ্চল, হতে পারে কৃষি অঞ্চল, হতে পারে। এগুলি কিন্তু একটি মাত্র উপাদানের উপর ভিত্তি করে অঞ্চলকে শ্রেণীবিভাগ করা হয়েছে। আর বহু বৈশিষ্ট্যের অঞ্চল কোনগুলি হতে পারে? যেখানে একাধিক উপাদানকে কনসিডার করে কোন একটি অঞ্চলকে চিহ্নিত করা হয়, সেগুলো বহু বৈশিষ্ট্যের অঞ্চল বলা হয়। যেমন উদাহরণ কি হতে পারে? সম্পদ পরিকল্পনা অঞ্চল, শিল্প অঞ্চল, কৃষি অঞ্চল, শহুরে অঞ্চল। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একের বেশি অধিক পরিমাণের এই সমস্ত অঞ্চলে কিন্তু দুই বা তার বেশি উপাদানকে কেন্দ্র করে অঞ্চলের চিহ্নিতকরণ করা হয়। কোশ্চেন নাম্বার 16, ডিস্টিংগুইশ বিটুইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি এবং উন্নয়নের পার্থক্য করো। দেখো এই প্রশ্নটা নিয়েও কিন্তু আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি, তোমরা একটু ওই ভিডিওগুলি থেকে এটাও দেখে নেবে। চলে যাই পরের প্রশ্নে, ডিফাইন ফিজিক্যাল রিজিয়ন, অর্থাৎ প্রাকৃতিক অঞ্চলের সংজ্ঞায়িত করো। এক্ষেত্রে তোমরা ধারণা, বৈশিষ্ট্য এবং উদাহরণ এটা দিলে হয়ে যাবে। প্রাকৃতিক অঞ্চল কোনগুলি? আমরা যখন কোনো প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে কোনো অঞ্চলকে চিহ্নিত করি, তখন সেই অঞ্চলগুলিকে প্রাকৃতিক অঞ্চল বলা হয়। উদাহরণ কি হতে পারে? দেখো ভারতের 5টি ভূপ্রাকৃতিক অঞ্চল বা 5টি ভূপ্রাকৃতিক বিভাগ, এটা একটি প্রাকৃতিক অঞ্চলের উদাহরণ হতে পারে। তো হয়তো ভারতের জলবায়ু অঞ্চল, কোনো একটি পার্টিকুলার জলবায়ু অঞ্চল, সেটিও হতে পারে। মনে করো ভূপ্রাকৃতিক অঞ্চলের মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চল, বা ধরো বৃহৎ সমভূমি হতে পারে, দাক্ষিণাত্য মালভূমি হতে পারে, এগুলো কিন্তু প্রাকৃতিক অঞ্চলের উদাহরণ। তো এই প্রাকৃতিক অঞ্চলের কিন্তু পার্টিকুলার কিছু বৈশিষ্ট্য হয়, তোমরা সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু দেবে। কি হতে পারে বৈশিষ্ট্যগুলো? এই অঞ্চলগুলো কিন্তু অবশ্যই সমধর্মী অর্থাৎ হোমোজিনিয়াস। আমরা যে প্রাকৃতিক বিষয়টির উপর ভিত্তি করে অঞ্চলটি চিহ্নিত করছি, সেই বিষয়টির ক্ষেত্রে কিন্তু সমধর্মিতা দেখা যায়। নেক্সট, এই অঞ্চল কিন্তু কোনো রাজনৈতিক সীমানা মেনে কিন্তু হয় না। এটা লিখলে কিন্তু তোমাদের প্রশ্নটা হয়ে যাবে। কোশ্চেন নম্বর 18, রাইট অ্যাবাউট টু অবজেক্টিভস অফ রিজিওনাল প্ল্যানিং, অর্থাৎ আঞ্চলিক পরিকল্পনার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। দেখো এটাও কিন্তু আমি আগে আলোচনা করেছি, তোমরা কোশ্চেনে কিভাবে লিখবে? প্রথমে আঞ্চলিক পরিকল্পনার একটি ধারণা দেবে, তারপরে উদ্দেশ্য বলে পয়েন্ট করে দুটি উদ্দেশ্য তোমরা লিখে ফেলবে। চলে যাই পরের প্রশ্ন এবং শেষ প্রশ্নে, সেটি হলো কোশ্চেন নম্বর 19, হোয়াট আর দ্য মেজার্স অফ পভার্টি, অর্থাৎ দারিদ্রতার পরিমাপগুলি কি কি? এই প্রশ্নটি নিয়েও কিন্তু আমি আগে আলোচনা করেছি,
তো এটা কিভাবে করবে তোমরা প্রথমে দায়িত্বতার একটি ধারণা বা সংজ্ঞা দিয়ে দেবে, তারপরে মেজার্স বা পরিমাপ বলে পয়েন্ট করে তোমরা তিনটে পরিমাপের কথা আমি বলেছিলাম সেই তিনটে পরিমাপ কিন্তু তোমরা দিয়ে দেবে, দিলে কিন্তু এই কোশ্চেনটা হয়ে যাবে। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি আগামী দিনে কিন্তু ভূগোল সম্পর্কিত অনেক ভিডিও তোমাদের জন্য করবো। অর্থাৎ তোমাদের যদি কোনো নিড থাকে যে এই বিষয়ের উপর ভিডিও করতে বলো, তবে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি কিন্তু ওই বিষয়ের উপর ভিডিও বানাবো। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার সাফল্য কামনা করি। ধন্যবাদ।